ত্রিপুরা নতুন জালেম, ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘোরাবে ফরিদপুরে তারেক রহমান। জীবন দিয়ে হলেও নারীর মর্যাদা রক্ষার প্রতিশ্রুতি ডক্টর শফিকের ৪১ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা জামায়াতের। নির্বাচনী প্রচারে সরগরম সারা দেশ, ভোটার টানতে নানা প্রতিশ্রুতি প্রার্থীদের। চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালে শ্রমিক ধর্মঘটের প্রথম দিন, আমদানি রপ্তানি কার্যক্রমে অচল অবস্থা। আসসালামু আলাইকুম, মোহসেনা শাওন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এনটিভি রাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। একটি গুপ্ত দল নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, যারা মা বোনদের সম্মান করে না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বরিশাল ও ফরিদপুরের নির্বাচনী জনসভায় তিনি এমন অভিযোগ করেন। বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে এবং অর্থের প্রলোভন দেখিয়ে ভোটকে প্রভাবিত করতে চাইছে। ইফতেখার রেজাকের সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। ফরিদপুর অঞ্চলের বিএনপি নেতাকর্মী আর সমর্থকদের সব স্রোত যেন বুধবার মিলেছিল রাজেন্দ্র কলেজ মাঠে। তাদের উপস্থিতিতে সমাবেশস্থল ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। দীর্ঘদিন পর তারেক রহমানকে কাছ থেকে দেখার সুযোগ পাওয়ায় নেতাকর্মীদের ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। বিশাল জনস্রোতের সামনে দাঁড়িয়ে বিএনপির চেয়ারম্যান আশ্বাস দেন, ক্ষমতায় গেলে ফরিদপুরকে সিটি কর্পোরেশন ও বিভাগ করার দাবি পূরণ করা হবে। পদ্মা ব্যারেজ নির্মাণের প্রতিশ্রুতিও দেন তিনি বলেন, একটি দল নারীদের অপমান করে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। সেই দলের কাছে দেশের অগ্রগতি আশা করা যায় না। এই যে গুপ্তের দল, তাদের যে দলীয় এক নেতা, প্রধান নেতা আছে, সে একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছে বাংলাদেশের খেটে খাওয়া মা বোনদের বিরুদ্ধে। 1971 সালে তাদের বিতর্কিত ভূমিকার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ নারী, লক্ষ লক্ষ মা বোনেরা তাদের সম্মান হানি হয়েছিল। নিজের দেশের মা বোনদের সম্পর্কে যাদের মিনিমাম সম্মান নেই, তাদের কাছ থেকে আর যাই হোক আমরা কোনো ভালো কিছু আশা করতে পারি না। বিকাশের প্রলোভন দেখিয়ে একটি দল ভোটারদের প্রভাবিত করছে মন্তব্য করে তারেক রহমান প্রশ্ন রাখেন, তারা কি শাসন উপহার দিবে জনগণকে? এই গুপ্তদের বিভিন্ন লোকজন বিভিন্ন জায়গায় গিয়ে, বিশেষ করে মা বোনদের কাছে গিয়ে তারা বিকাশ নাম্বার চাইছে। তারা বাংলাদেশের মানুষের সাথে অনৈতিক আচরণ করছে, অথচ আমরা দেখি অন্যদিকে তারা বলে সৎ মানুষের শাসন দিবে। আরে ভাই, যেখানে আপনি নিজেই অনৈতিক বিষয় দিয়ে কাজ শুরু করছেন, সেখানে আপনি কি করে আশা করেন, জনগণ কি করে আশা করবে যে আপনারা সৎ মানুষের শাসন দেবেন? এর আগে বরিশালের বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভা করেন বিএনপির চেয়ারম্যান। সেখানেও ঢল নামে লাখো মানুষের। বরিশালের বড় বড় সব উন্নয়ন বিএনপির শাসন আমলে হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ধানের শীষের সরকার ফের ক্ষমতায় গেলে সেই ধারা অব্যাহত রাখা হবে। ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, 10,000 টাকা কৃষি ঋণ সুদসহ মওকুফ ও বেকারদের চাকরির ব্যবস্থা সহ নতুন দেশ গড়ার পরিকল্পনা তুলে ধরেন। 24-এর গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া ভোটের অধিকার নিয়ে একটি মহল চক্রান্ত করছে মন্তব্য করে জাল ভোট ছাপানোর অভিযোগ তোলেন বিএনপির চেয়ারম্যান। ওই যে যারা নতুন জালেম হিসেবে আবির্ভূত হয়েছে, ওই যে যাদেরকে বাংলাদেশের মানুষ গুপ্ত হিসাবে চিনে, আমরা দেখেছি কিভাবে তাদের লোকজন বিভিন্ন জায়গায় ভুয়া সিল ছাপাচ্ছে। কিভাবে আমরা বিভিন্নভাবে শুনতে পাচ্ছি যে তাদের পরিচিত যেগুলা প্রেস আছে, সেখানে বলে তারা ব্যালট পেপার ছাপাচ্ছে, যেটি তারা পকেটে করে নিয়ে যাবে। প্রথমেই তো আপনারা অনৈতিক কাজ শুরু করছেন, অনৈতিক কাজ দিয়ে আপনারা মানুষের ভোটকে প্রভাবিত করতে যাচ্ছেন। তারেক রহমান বলেন, একটি দল যারা গুপ্ত রাজনীতি করেছে, সেই দল ক্ষমতায় গেলে জনগণকে নাকে দড়ি দিয়ে ঘুরাবে। তাদের আরেক নেতা, যার বাড়ি কিনা কুমিল্লা জেলায়, সেই নেতা কিছুদিন আগে তাদের এক দলীয় সমাবেশে বলেছে তাদের কর্মীদেরকে যে 12 তারিখ পর্যন্ত আপনারা জনগণের পা ধরবেন, তারপরে বাকি পরবর্তী 5 বছর জনগণ আপনাদের পা ধরবে। এই কথা থেকে প্রমাণিত হয় কি তাদের মেন্টালিটি, কোন পর্যায়ের মানুষ হলে তারা জনগণকে নিয়ে এরকম
তুচ্ছ তাচ্ছিল্য কথা তারা বলতে পারে, তাদেরকে উচিত শিক্ষা আপনাদেরকে দিতে হবে প্রিয় ভাই বোনেরা। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির উপর ভরসা রাখার কথা বললেন তারেক রহমান। সমর্থন চাইলেন দক্ষিণাঞ্চলের মানুষের। পাশাপাশি ভোট নিয়ে যে কোনো চক্রান্তের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানালেন তিনি। ইমরুল হাসান, এনটিভি নিউজ, বরিশাল। ক্ষমতায় গেলে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে জামায়াত ইসলামী। দলটির আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, তাদের দল বসন্তের কোকিল নয়, সব ধর্মের মানুষকে বুকের চাদরে আগলে রাখার অঙ্গীকার করে তিনি বলেন, নারীদের সর্বোচ্চ নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা হবে। উত্তরাঞ্চলের বেশ কয়েকটি নির্বাচনী জনসভায় তিনি বলেন, উত্তরবঙ্গকে কৃষি নির্ভর শিল্পের রাজধানী করা হবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। লালমনিরহাটের হাতীবান্ধায় 11 দলীয় জোটের নির্বাচনী জনসভায় সকাল থেকে ঢল নামে কর্মী ও সমর্থকদের। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান জনসভায় অংশ নিয়ে বলেন, নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্য উন্নয়নে বুড়িমারি স্থলবন্দরের আধুনিকায়ন, 4 লেনের রাস্তা নির্মাণ সহ তিস্তা নদী মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে তার দল। প্রাধান্য দেওয়া হবে কৃষি নির্ভর শিল্পকে। আমরা কথা দিচ্ছি, এই তিস্তাকে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা তিস্তাকে জীবন দিব ইনশাআল্লাহ। ওই তিস্তার কঙ্কালার মরুভূমি থাকবে না। তিস্তা হবে উত্তরবঙ্গের অর্থনীতির কেন্দ্রবিন্দু ইনশাআল্লাহ। এখান থেকে হাইড্রো পাওয়ার হবে, এখানকার পানি সারা উত্তরবঙ্গকে ইনশাআল্লাহ উর্বর করে তুলবে। আর নদীভাঙ্গনের কবলে পড়ে বছরের পর বছর হাজার হাজার পরিবারকে নিঃস্ব হতে হবে না। যে কোনো মূল্যের বিনিময়ে ইনশাআল্লাহ তিস্তা পরিকল্পনা বাস্তবায়ন হবে। মতলববাজ রাজনীতিবিদরা দেশের সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, বাংলাদেশে ধর্ম ও বর্ণের কোনো বিভেদ থাকবে না। এই দেশে আর মাইনরিটি মেজরিটি গুলো শুনতে চাই না। অন্যান্য ধর্মের যে সমস্ত ভাই বোনেরা আছেন, আমরা ইনশাআল্লাহ বুকের চাদর দিয়ে তাদেরকে আগলে রাখবো। সবাইকে নিয়ে আমরা বাংলাদেশের বাগান সাজাবো ইনশাআল্লাহ। এদেশের মানুষ তোমাদেরকে দেখেছে ভাই, অনেক দেখেছে। এবার একটু বিশ্রামে যাও, এবার একটু আমাদেরকে সুযোগ দাও। আমরা কথা দিচ্ছি, আমরা বসন্তের কোকিল নয়, আমরা ইহ জগতের বন্ধু, আর পরজগতে আল্লাহর কাছে বলি যে আল্লাহ সেইখানেও বন্ধু বানাইয়া রাখি। আমরা গলায় গলায় ধরে থাকবো ইনশাআল্লাহ তাআলা আযীম, আমরা কাউকে ছেড়ে যাব না। অতীতে তিস্তা মহাপরিকল্পনার কথা বলে ক্ষমতায় আসা রাজনৈতিক দলগুলো তা বাস্তবায়নে কাজ করেনি, ফলে উত্তরবঙ্গবাসীর পানি নিয়ে সংকট কখনোই কাটেনি। এসব উল্লেখ করে জামায়াত ইসলামীর আমির প্রতিশ্রুতি দিয়েছেন, ক্ষমতায় আসলে জামায়াত ইসলামী সবার আগে তিস্তার ন্যায্য হিস্সা আদায় করবে। এর আগে কুড়িগ্রামে নির্বাচনী জনসভায় ডাক্তার শফিকুর রহমান বলেন, তার দল ক্ষমতায় গেলে নারীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবে। আমরা মাদেরকে কথা দিচ্ছি, আমাদের সব কিছুর বিনিময়ে ইনশাআল্লাহ আপনাদের আবাসস্থলে, রাস্তাঘাটে, চলাচলে, কর্মস্থলে, সব জায়গায় আমরা ইনশাআল্লাহ আপনাদের শতভাগ নিরাপত্তা এবং মর্যাদা আমরা নিশ্চিত করব। বিকেলে টাঙ্গাইলের জনসভায় অংশ নেন জামায়াতে ইসলামীর আমির। বলেন, ক্ষমতায় এলে সরকারি চাকরিজীবীদের জন্য যৌক্তিকভাবে বেতন সমন্বয় করা হবে। আমি আমার রাষ্ট্রের কর্মকর্তা কর্মচারীদেরকে সম্মানের সাথে বাঁচার, জীবন ধারণ করার ব্যবস্থা করে দেব না, আর সে অপরাধ করলে তাকে শাস্তির আওতায় আনবো। সরকারের কোনো অধিকার নাই। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, লালমনিরহাট। দুর্নীতিমুক্ত, স্বাধীন, সার্বভৌম ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ইশতেহার ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী 5 বছরের জন্য গুরুত্ব দেওয়া হবে 26টি বিষয়। এতে অন্তর্ভুক্ত করা হয়েছে তরুণদের ক্ষমতায়ন, নারীর নিরাপত্তা, দেশের জনগণের আর্থসামাজিক উন্নয়ন সহ ব্যবসা বান্ধব প্রযুক্তি নির্ভর রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি। বুধবার রাজধানীর একটি হোটেলে নির্বাচনী ইশতেহারে এসব প্রতিশ্রুতি তুলে ধরেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সালাউদ্দিন কাদেরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন নাজিবুর রহমান। নির্বাচনে জয়ী হলে আগামী 5 বছর বাংলাদেশের পরিচালনায় কোন কোন বিষয়গুলো প্রাধান্য দেয়া হবে
সে সম্পর্কে নিজেদের কর্মপরিকল্পনা তুলে ধরতে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। মানুষের মৌলিক অধিকার সমুন্নত রেখে বৈষম্যহীন সমাজ গঠন ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকার প্রত্যয় জানান জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। আমরা একটি সহিষ্ণু মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আমরা শ্রেণীতে সীমাহীন বৈষম্যটা দূর করতে চাই এবং সকলের জন্য ন্যায় বিচার নিশ্চিত করতে চাই। আমরা বিশ্বাস করি ন্যায় বিচার নিশ্চিত হলেই সমাজের 70% সমস্যা দূর হয়ে যাবে, আর বাকিটা সবাই মিলে আমরা বিভিন্ন যৌক্তিক মেকানিজমের মাধ্যমে শেষ করতে পারবো ইনশাআল্লাহ। আমাদের দেশের মানুষের প্রত্যাশা আকাশচুম্বী নয়। আমাদের দেশের মানুষের প্রত্যাশা খুবই সীমিত, কিন্তু আমরা যদি নিজেদেরকে প্রশ্ন করি সেই অধিকার, মর্যাদা এবং প্রত্যাশার জায়গাটা আমরা 54 বছরে তৈরি করতে পেরেছি কিনা, নিঃসন্দেহে স্বীকার করতে হবে আমরা পারিনি। আসন্ন নির্বাচনে জয়ী হলে তরুণদের কর্মসংস্থানের পাশাপাশি দুর্নীতি প্রতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় শক্তিশালী অবস্থানে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। জানান, সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে নারীর নিরাপত্তায়। যুব সমাজের প্রত্যাশাকে, আকাঙ্ক্ষাকে ধারণ করেই আমরা আমাদের ইশতেহার রচনা করেছি। ইশতেহার রচনা করেছি মায়ের জাতিকে সম্মান দেওয়ার জন্যে। ইশতেহার রচনা করেছি শিশুদেরকে নিরাপদ আবাসভূমি তৈরি করে দেওয়ার জন্যে, তার মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করার জন্যে। আসলেই কি আমাদের রিসোর্স বা সম্পদের অভাব যদি সম্পদের হতো তাহলে 15.5 বছরে আমাদের দেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে? এই পাচারকৃত অর্থই শুধু লুটপাটের অর্থ নয়, এর বাইরে অজানা অনেক অর্থ রয়ে গেছে। আমাদের সংকট, আমাদের সমস্যা, আমাদের অভাব হচ্ছে দায়বদ্ধতা, সততা, চরিত্র এবং দেশপ্রেমের। এই জায়গাটা যদি সঠিক থাকতো তাহলে অবশ্যই আমি কে এটা চিন্তা করার আগে আমি ভাবতাম আমার দেশটা কোথায়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকানো আর বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে অগ্রাধিকার ভিত্তিতে ব্যবসা বান্ধব রাষ্ট্র গঠনে কাজ করার কথাও জানান দলটির শীর্ষ নেতা ডাক্তার শফিকুর রহমান। দিয়েছেন শিক্ষা ব্যবস্থার সংস্কারের প্রতিশ্রুতিও। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থা হচ্ছে সার্টিফিকেট প্রোডাকশনের শিক্ষা ব্যবস্থা। আমরা এই শিক্ষাকে আমূল পরিবর্তন করতে চাই। আমাদের বিদেশি বন্ধু যারা আছেন, উন্নত শিক্ষা তারা তাদের দেশে নিশ্চিত করেছেন, আমরা তাদের সাথে বসবো। আমরা শিক্ষার 2টা গুণগত পরিবর্তন আনতে চাই। ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রাইভেট ভেঞ্চারকে আমরা বেশি উৎসাহিত করব, এটা দেশি এবং বিদেশি। শিল্প মালিক যারা হবেন তাদেরকে আমরা সমাজের আইকন হিসাবে কবুল করব। ক্ষমতা এলে প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা 2030 সালের মধ্যে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা, ব্যাংকিং খাতে আস্থা ফেরানো সহ সকল প্রান্তের নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় জানান জামাত আমির। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। আগামী নির্বাচন যদি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ না হয় তাহলে দেশের মানুষের হতাশার শেষ থাকবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। বুধবার রাজধানী গুলশানের একটি হোটেলে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সদস্যদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। আরও বলেন, জাল ভোট দেওয়া যেমন অপরাধ, তেমনি কাউকে ভোট দিতে না দেওয়াটাও একই ধরনের অপরাধ। নির্বাচনকে কেন্দ্র করে কোনো অনৈতিক বা অন্যায় কর্মকাণ্ড যেন সংগঠিত না হয় সে বিষয়ে সাংবাদিকদের সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানান তিনি। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় আটক মোহাম্মদ সারোয়ার আলমের জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিএমপি গোয়েন্দা শাখার প্রধান মোহাম্মদ শফিকুল ইসলাম। মঙ্গলবার দিবাগত রাতে রাজধানীর রাজারবাগ এলাকার সরকারি কোয়ার্টারে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বুধবার সকালে বঙ্গভবনের আইটি বিভাগে তাকে নিয়ে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ। ডিবি প্রধান জানান, তার আইডি থেকে জামায়াত আমিরের অ্যাকাউন্টে একটি মেইল যাওয়ার সত্যতা মেলার প্রেক্ষিতেই তদন্তে নেমেছেন তারা। বিষয়টি যেহেতু টেকনিক্যাল, তাই তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে উল্লেখ করে তিনি আরও জানান, সত্য ঘটনা উদ্ঘাটনে অভিযান অব্যাহত থাকবে। তার যাবতীয় ডিভাইস জব্দ করা হয়েছে বলেও জানান ডিবি প্রধান। প্রাথমিক কিছু তথ্য তো পেয়েছি, সেই জন্য নিয়ে আসছি, এমনি তো আর ইয়ে করা যায় না। হ্যাঁ, প্রাথমিক কিছু তথ্য তো আছেই, প্রাথমিক কিছু সত্যতা তো আছেই। তাছাড়া বঙ্গভবনের একজন স্টাফকে নিয়ে আসা, সরকারি একজন কর্মকর্তাকে নিয়ে আসা। শেরপুর ৩ সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুজ্জামান বাদলের মৃত্যুতে ওই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। কমিশনার আব্দুর রহমানেল মাসুদ বলেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী শ্রীবর্দী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর ৩ আসনে ভোট গ্রহণ ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে না। সেখানে নির্বাচনের পরবর্তী তারিখ পরে জানানো হবে। আমাদের কাছে আমরা মনে করি নির্বাচনী পরিবেশ যথেষ্ট ভালো আছে, তুলনামূলকভাবে ভালো আছে, তো অবশ্যই বলবো। তো আমরা সকল রাজনৈতিক দলের কর্মী, তাদের নেতৃত্বের নিকট এবং সংশ্লিষ্ট সকলের নিকট আমরা আবেদন জানাই যে তারাও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচনী পরিবেশ বজায় রাখার জন্য তারাও আমাদেরকে সহযোগিতা করবে। 13 জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশজুড়ে জমে উঠেছে প্রচার। জনসভা, পথসভার পাশাপাশি প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। শওকত করিমের ডেস্ক রিপোর্ট। ৭১ অর্জিত স্বাধীনতা বাংলাদেশের অস্তিত্ব, কিন্তু একটি গোষ্ঠী ৭১কে পেছনে ফেলতে চায়। ঠাকুরগাঁয়ে নির্বাচনী পথসভায় বিএনপি মহাসচিব আরও অভিযোগ করেন, ধর্মকে ব্যবহার করে বিভ্রান্ত করা হচ্ছে মানুষকে। জামাতে ইসলামের কথা বলে, কিন্তু আপনি দেখবেন আজকে অনেক মৌলানা সাহেবরা, তারা বিশেষ করে চরমোনাইয়ের মৌলানা পীর সাহেব, তিনি পরিষ্কার করে বলতেছেন জামাতে ইসলাম কোন ইসলামী দলই না। আমাদের অনেক আলেম মোলামারা তারা পরিষ্কার করে বলতেছে যে জামাত ইসলামের কথা বলে মানুষকে প্রতারণা করতেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে 11 দলীয় জোটের প্রার্থীদের পক্ষে জনসভায় জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপি, বঙ্গভবন ও ভারতের প্যাকেজে ক্ষুণ্ণ করা হচ্ছে জামায়াতের জনপ্রিয়তা। জামায়াত ইসলামীর নেতৃত্ব সংগঠনের মর্যাদা, ইমেজকে ক্ষতিগ্রস্ত করার জন্য ওনারা এখন সাইবার অ্যাটাক শুরু করেছে। আমরা মনে করি বিএনপি, বঙ্গভবন, ইন্ডিয়ার সাথে প্যাকেজ প্রণয়ন করে জামায়াত ইসলামীর ইমেজ ধ্বংস করার সাইবার অ্যাটাক শুরু হয়েছে। যে আচরণ বর্তমান বগুড়া সদর 6 আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে বিভিন্ন এলাকায় প্রচারণায় অংশ নেন সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু সহ অন্যরা। 7 আসনে দাঁড়িপাল্লায় ভোট চান জামায়াত নেতাকর্মীরা। পঞ্চগড়ে গণসংযোগ, লিফলেট বিতরণ এবং পথসভা করেন 11 দলীয় জোটের প্রার্থী সার্জিজ আলম। দৃঢ় প্রতিজ্ঞা ব্যক্ত করেন দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি রোধে। নির্বাচনী প্রচারণায় সরগরম নগর থেকে গ্রামে ব্যস্ত চট্টগ্রামের 16টি আসনের বিএনপি, জামায়াত সহ বিভিন্ন দলের প্রার্থীরা। এছাড়া নাটোর, নেত্রকোনা, জয়পুরহাট, ভালুকা সহ দেশের বিভিন্ন স্থানে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ডাক্তার জুবাইদা রহমান বলেছেন, তারা এমন একটি রাষ্ট্র উপহার দিতে চান যেখানে নেতার আগে থাকবে জনতা। রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, সাধ্যমতো সমস্যার সমাধান করে সমতার বাংলাদেশ উপহার দেওয়ার চেষ্টা করা হবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঢাকা 17 আসনের অধীন কড়াইল, সাততলা এবং ভাসানটেকের বসবাসকারীদের বিভিন্ন সমস্যা এবং নানা খাতে কর্মরতদের সমস্যা নিয়ে হাতিরঝিলে নির্বাচন পরিচালনা পেশাজীবী কমিটি আয়োজন করে এই অনুষ্ঠানের।
ডাক্তার জুবাইদা রহমানের সামনে নিজেদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন পেশাজীবীরা। আমাদের মতো যারা সুবিধাবঞ্চিত মানুষ, তারা তো দিন আনি দিন খায়, তারা কিভাবে এই বিশাল পরিমাণের যে টাকা তারা ডাক্তাররা ধরিয়ে দেয়, তারা কিভাবে করবে? কেন ভাই, আমরা কি শ্রমিক হয়ে দিয়ে আমরা কি পচে গেছি? আমাদের কোনো আয় নাই, কোনো কিছু নাই, আমরা কিছু করতে পারছি না কেন? আমাদের শ্রমিকদের এইভাবে পিছিয়ে রাখছে কেন? সাময়িক বরখাস্তর নামে কারখানার মালিক কি করে আমাদেরকে তদন্ত করে সাময়িক বরখাস্তের জায়গায় বরখাস্ত করে দেয় 2 মাস পর। বিভিন্ন কারণে অতিরিক্ত খরচ হয়। আমরা বলবো যে আমাদের জীবন যাত্রার ব্যয় এর যে বৃদ্ধি, তার সঙ্গে সঙ্গতিপূর্ণ হতে হবে আমাদের মজুরি। পরে ডাক্তার জুবাইদা রহমান বলেন, সমস্যা অনেক, তবে তা সমাধান সম্ভব। সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে এই সমস্যাগুলির সমাধান সম্ভব। আমাদের রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। এখন আমাদের গৌরবের নতুন সূর্যোদয়। আমরা বলি, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। ডাক্তার জুবাইদা বলেন, এমন একটি দেশ তারা উপহার দিতে চান যা হবে সবার জন্য সমান সুযোগের। আমরা সকলকে দিতে চাই শ্রমের মর্যাদা, মেধার মূল্যায়ন, মেধাভিত্তিক চাকরি এবং অধিকার, সুবিচার, শোষণের আগে অধিকার। আমরা এমন একটি সমাজ, এমন একটি রাষ্ট্র উপহার দিতে চাই জনগণকে, যেখানে নেতার আগে জনতা। সুষ্ঠু রাজনীতির স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান ডাক্তার জুবাইদা রহমান। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। নিউমোরিং কন্টেনার টার্মিনাল এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছে চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারীরা। কর্মবিরতিতে স্থবির হয়ে পড়েছে বন্দরের কার্যক্রম, সৃষ্টি হয়েছে কন্টেইনার জট। চট্টগ্রাম থেকে শামসুল হক হায়দরির রিপোর্ট। দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 92% পণ্য পরিবহন করা হয় চট্টগ্রাম বন্দরের মাধ্যমে। লাভ কিংবা লোকসান, সব ক্ষেত্রেই এই বন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে গেল কয়েকদিন ধরে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতিতে প্রায় স্থবির বন্দরের অপারেশনাল কার্যক্রম। আন্দোলনকারীদের দাবি, এনসিটি লাভজনক টার্মিনাল হওয়ার পরও বিদেশি কোম্পানিকে পরিচালনার দায়িত্ব দেয়া দেশের সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। পাশাপাশি শ্রমিক কর্মচারীর চাকুরি হারানোর আশঙ্কা রয়েছে। তাই এই সিদ্ধান্ত থেকে কর্তৃপক্ষকে সরে আসার আহ্বান তাদের। এই কর্মসূচি যদি আরও দীর্ঘায়িত হয় তাহলে রপ্তানি পণ্যের স্টক কিন্তু 10 থেকে 15,000 টিউজে চলে যাবে এবং এই বিশাল স্টকটাকে আমাদের রিলিজ করতে আমাদের 10 থেকে 15 দিন বা 3 সপ্তাহ লেগে যেতে পারে। চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল ও আধুনিকায়নের স্বার্থে এনসিটি পরিচালনায় বিদেশি কোম্পানির সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি বলছে বন্দর কর্তৃপক্ষ। এখনো পর্যন্ত চুক্তি হয়েছে এরকম কোনো খবর কিন্তু আমরা জানি না। সবাই যে এই ধরনের একটা এজিটেশন কিংবা এই ধরনের একটা মুভমেন্টে যাচ্ছে, এটা বিশেষ করে বন্দরের স্বাভাবিক কার্যক্রম এবং দ্রব্যমূল্য বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রে প্রচুর প্রভাব ফেলছে। দিনের পর দিন এভাবে বন্দরের কার্যক্রম বন্ধ থাকলে দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়বে। পাশাপাশি রমজানে নিত্যপণ্যের দাম লাগাম ছাড়া হবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। NTV নিউজ ডেস্ক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ করতে রাজধানী জুড়ে যৌথ বাহিনীর টহল জোরদার করা হয়েছে। জননিরাপত্তায় টহল কার্যক্রম বিষয়ে সেনাবাহিনীর এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে বলা হয়, নির্বাচনে যে কোনো বিশৃঙ্খলা এড়াতে পুরোপুরি সতর্ক অবস্থানে মাঠে থাকবে সেনাবাহিনী। চিহ্নিত সন্ত্রাসী ও চাঁদাবাজদের গ্রেপ্তারে কাজ করছে যৌথ বাহিনী। এছাড়া ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে সেজন্য ভোটারদেরকেও উৎসাহিত করা হচ্ছে। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান, ভোট কেন্দ্র পর্যবেক্ষণ, ঝুঁকিপূর্ণ কেন্দ্রের আশেপাশে এলাকার নিরাপত্তা নিশ্চিতে নানা পরিকল্পনার কথাও তুলে ধরে সেনাবাহিনী। মব ভায়োলেন্স বলতে কোনো কিছু নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।
রাজশাহী কারা প্রশিক্ষণ একাডেমি মিলনায়তনে নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় তিনি একথা বলেন। এবারের নির্বাচন শান্তিপূর্ণ হবে উল্লেখ করে উপদেষ্টা বলেন, নির্বাচনে কোনো সহিংসতা হবে না। এর আগে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভায় যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তরুণ ভোটারদের মধ্যে 37.4% ভোট দেবে জামায়াতে ইসলামীকে আর বিএনপিকে দেবে 27%। এছাড়া এনসিপিকে 17% ভোট দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে। বেসরকারি সংস্থা কমিউনিকেশন অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশন CRF এর এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। CRF এর কোঅর্ডিনেটর জাকারিয়া পলাশ এই জরিপের বিস্তারিত উপস্থাপন করেন। ভোটারদের অগ্রাধিকার, নেতৃত্ব সংক্রান্ত ধারণা, প্রার্থী বাছাই সম্পর্কে নানা দিক নিয়ে জরিপটি চালানো হয় 2025 সালের 20 নভেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত। ফলাফলে 90% মানুষের মধ্যে ভোট দেওয়ার বিষয়ে প্রবল আগ্রহ প্রকাশ পেয়েছে। ভোটের প্রতীক নয়, ব্যক্তিত্ব এবং দেশের মানুষের প্রতি প্রার্থীর মনোভাব দেখে তারা ভোট দেবেন 33% বেশি প্রার্থী। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে 48% বিএনপিকে এবং 37.4% জামায়াতকে ভোট দেবে বলে জরিপে উঠে এসেছে। যাদের বয়স 2008 পরে 18 হয়েছে তাদের কাছ থেকে আমরা যে আনসারগুলো পেয়েছি সেগুলো থেকে আমরা এই রিপোর্টটা এটা জেনারেটেড হয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 37.4% মানুষ যারা 2008 সালের পরে ভোটার হয়েছে তারা জামাত ইসলামীতে ভোট দিবেন বলে আমাদেরকে রিপোর্ট করেছেন। 27% মানুষ মেনশন করেছেন যে তারা বিএনপিকে ভোট দিবেন। 17% মানুষ মেনশন করেছেন যে তারা এনসিপিকে ভোট দেবেন। ক্ষমতায় গেলে স্থায়ী শান্তি ও মানবতার মুক্তির লক্ষ্যে রাষ্ট্র পরিচালনায় শরিয়া ভিত্তিক ব্যবস্থা প্রবর্তনের অঙ্গীকার করে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বুধবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হলে নারী পোশাক শ্রমিকদের জন্য আবাসন সুবিধা নিশ্চিত করা হবে এবং কর্মজীবী মায়েদের জন্য পর্যাপ্ত দিবাযত্ন কেন্দ্র স্থাপন করা হবে। রাজনৈতিক ও সামাজিক সহিংসতা মোকাবেলায় সহনশীলতা ও পরমত সহিংসতা রক্ষায় দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। নাগরিকদের জরুরি সেবা নিশ্চিতে 30 দফা মৌলিক কর্মসূচি ও 12টি বিশেষ উদ্যোগকে কেন্দ্র করে এই ইশতেহার প্রণয়ন করা হয়েছে। গণতান্ত্রিক জবাবদিহিতা প্রতিষ্ঠা করা হবে, দক্ষ ও নিরপেক্ষ প্রশাসন গড়ে তোলা হবে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানসমূহকে পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে বাধ্য করা হবে। জমে উঠেছে জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। তবে বর্তমান রাজনীতির বাস্তবতায় 70টির মতো আসনে অভিমানী নেতারা বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোটের মাঠে থাকায় কিছুটা অস্বস্তিতে বিএনপি, আর যুগপৎ আন্দোলনের সঙ্গীরাও অপ্রস্তুত। ইফতেখার রেজা রিপোর্ট। ত্রয়োদশ সংসদ নির্বাচনে শরিকদের জন্য 16টি আসন ছেড়েছে বিএনপি। এর মধ্যে 12টিতে বিএনপির নেতারা ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটের মাঠে রয়েছেন। দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে থাকা এই স্বতন্ত্রদের বিদ্রোহী হিসেবে দেখছে বিএনপি। বহিষ্কার, কমিটি স্থগিত, বিলুপ্তির মতো দলীয় কঠোর সাংগঠনিক ব্যবস্থার পরও বিএনপি তৃণমূল নেতাদের একাংশ, কোথাও কোথাও বড় অংশ বিদ্রোহী প্রার্থীদের সঙ্গে রয়েছেন। ফলে প্রচারে বিএনপির তৃণমূলকে এখনো পুরোপুরি পাশে পাচ্ছে না মিত্ররা। আমার এখানে একজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী আছে বিএনপির, যদিও আমার বিরুদ্ধে প্রার্থী হয়, বিএনপি তাকে বহিষ্কার করেছে, কিন্তু তার আচরণ খুব আক্রমণাত্মক। বিএনপির পক্ষ থেকে বোঝানো সহ নানামুখী উদ্যোগ এবং সর্বশেষ পদক্ষেপ হিসেবে বহিষ্কারের পরও কিছু আসনে নিষ্ক্রিয় করা যায়নি স্বতন্ত্রদের। জনতার সামনে ধানের শীষ ও জোট প্রার্থী হিসেবে তাদের সামনে নিজেই পরিচয় করে দিচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। একজন হচ্ছে খেজুর গাছ আমাদের, আরেকজন হচ্ছে মাতাল আমাদের সাকি সাহেব, এনারা দুইজন আমাদের সাথে ছিলেন। এর মধ্য দিয়ে বিএনপি তৃণমূল কর্মীরা বিদ্রোহী প্রার্থী থেকে ক্রমে শরিক ও দলীয় প্রার্থীদের দিকে ঝুঁকছে। তবে বিএনপি জোটের প্রার্থীরা নির্বাচনে স্থানীয় বিএনপি নেতাদের সহযোগিতা না পেলে ক্ষতিগ্রস্ত হবে জোট, এমনটাই মনে করেন জোট শরিকরা। বিএনপির তৃণমূলের নেতাকর্মীরাই বিবেচনা করবে যে তারা দল ঘোষিত বা দল সমর্থিত প্রার্থীর পক্ষে থাকবে নাকি
দল থেকে বহিষ্কৃত পদচ্যুত নেতার পেছনে থাকবে। বিএনপি যাদের সাথে আসন সমঝোতা করেছে সেই আসনগুলোতে যেন সমঝোতাকারী প্রার্থীদের সাথে নির্বাচনী প্রচারণায় থাকে, না হলে ভবিষ্যতে বিএনপির প্রতি কিন্তু মিত্রদের অনাস্থা তৈরি হবে। এদিকে যুগপৎ আন্দোলনের সঙ্গীরা মনে করছেন আসন ছাড় সহ নির্বাচন ঘিরে জটিলতা অপ্রত্যাশিত। বিএনপির মহাসচিব আমাকে এই আসনের জন্য ঘোষণাও করেছিলেন, পরে জমা দেওয়ার সময় দেখা গেল যে তারা তাদের আর একটা ক্যান্ডিডেট দিয়েছে। মানুষ এটা একেবারে পছন্দ করেনি। সাধারণভাবে এই এলাকার লোকজন বিএনপিকে পছন্দ করলেও তারা ধরে নিয়েছিল যে এইখানে এমনকি বিএনপির রাজনীতি সহ এখনকার যে রাজনীতি তার প্রতিনিধিত্ব আমি করতে পারি, কিন্তু এইটা হওয়াতে তারা মনে কষ্ট পেয়েছে। আর বিএনপি বলছে বড় দল হবার কারণে প্রতিটি আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় কিছু আসনে দলীয় প্রতীকের বাইরেও রয়ে গেছে প্রার্থী। একটি আসনে তো একজনের বেশি মনোনয়ন দেওয়া সম্ভব হয় না। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই যারা পাননি তাদের মাঝে কেউ কেউ হয়তো স্বতন্ত্রভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু সবার আগে তো দল এবং দেশ, যার কারণেই বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং আপনারা দেখেছেন গতকালকে এবং তারও আগে ধারাবাহিকভাবে কিন্তু অনেক স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে দল থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে ঘরে বাইরে বহুমুখী প্রতিদ্বন্দ্বিতায় পড়তে যাচ্ছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। পবিত্র শবে বরাত উপলক্ষে দেশের সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায় মঙ্গলবার রাতে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র শবে বরাত পালিত হয়েছে, ফলে আজ সরকারি ছুটি রয়েছে। এ কারণে সব স্থলবন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। কাল থেকে আবারও আমদানি রপ্তানি সহ সব কার্যক্রম যথারীতি শুরু হবে। নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের তোলা অভিযোগগুলোর মধ্যে কয়েকটি প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অসদাচরণ ও হয়রানি প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে জাহানারা মোট 4টি সুনির্দিষ্ট অভিযোগ করেছিলেন। তদন্ত কমিটি 4টি অভিযোগের মধ্যে 2টো অভিযোগের সত্যতা পেয়েছে। 2টি অভিযোগই মঞ্জুরুলের বিরুদ্ধে। তদন্ত কমিটি জানিয়েছে মঞ্জুরুলের কিছু কর্মকাণ্ড সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী অসদাচরণ এবং হয়রানির পর্যায়ে পড়ে। তদন্ত রিপোর্ট অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে প্রচলিত আইন ও বোর্ডের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে বিসিবি। গত বছরের নভেম্বর মাসে আপিল বিভাগের সাবেক বিচারপতি তারেকুল হাকিমের নেতৃত্বে 5 সদস্যের এই তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। দীর্ঘ তদন্ত শেষে গত 31 জানুয়ারি রিপোর্টটি সম্পন্ন হয়। বিশ্বকাপ না খেলার হতাশা থাকবেই, তবে এই বৃত্তেই আটকে যাওয়ার বিপক্ষে বাংলাদেশ জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। যেহেতু টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, সেক্ষেত্রে ওয়ানডে টুর্নামেন্ট আয়োজনে ভালো হতো কিনা সেই প্রশ্নের উত্তরে মাঠেই ক্রিকেট ধরে রাখার পক্ষে তিনি। নিলয় মজুমদারের রিপোর্ট। যে সময়টায় বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার কথা সেই সময়টাতে শেরেবাংলায় ব্যাট হাতে অনুশীলন লিটনদের। প্রায় 2 বছরের পরিকল্পনা ও লিটনের নেতৃত্বে গত 1 বছরে যে দলটা গড়ে উঠেছিল সে দল পরিসংখ্যানের হিসাবে বাংলাদেশের টি-20 ইতিহাসে সফলতম দল হলেও খেলা হচ্ছে না বিশ্বকাপটাই। আক্ষেপ ও হতাশা ক্রিকেটারদের মননে থেকে গেলেও এই বৃত্তেই আটকে থাকার বিপক্ষে জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন। টু বি অনেস্ট, এটা আসলে মাথা থেকে যাওয়াটা অনেক ডিফিকাল্ট। এটা জন্য সবারই আসলে মেন্টালি টাফ, সবাইকে বলা যাবে না। এটা হতাশা কাটানোটাও আসলে মুশকিল। বাট দিন শেষে আমি যেটা বললাম, যে দিন শেষে আপনি যদি এটা নিয়ে পড়ে থাকেন, আপনি আসলে আপনার ক্ষতি ছাড়া আসলে অন্য কিছু করতেছেন না। মানুষ, আমরা হিউম্যান বিং, আমাদের ভিতরে দুঃখ কষ্ট থাকবে, সুখ থাকবে, সব কিছুই থাকবে। বাট কীভাবে আমি সামনে তুলতে পারবো সেটার জন্য হয়তো আমাকে কারেন্ট পজিশনে থাকাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু টি-20 বিশ্বকাপ খেলা হচ্ছে না, সেহেতু 2027 ওয়ানডে বিশ্বকাপকে মাথায় রেখে টুর্নামেন্টের ফরম্যাট ভিন্ন হওয়া উচিত ছিল কিনা তা নিয়েও প্রশ্ন ছিল সালাউদ্দিনের কাছে। দিন শেষে ছেলেদেরকে মাঠে রাখাটা খুব বেশি জরুরি, কারণ ছেলেরা যেন হ্যাপি থাকে সেদিকটাও আমাদের আসলে লক্ষ্য রাখতে হবে। যে খেলাটা ছেলেরা যেন খেলাটা এনজয় করে। আমার মনে হয় যেহেতু ওয়ার্ল্ড কাপ খেলতেছে না, আমার কাছে মনে হয় যে সবার একটু মন খারাপ থাকবে, এটাই স্বাভাবিক। বাট এটা থেকে হয়তো তাদেরকে চেষ্টা করা হচ্ছে যে তারা যেন অ্যাটলিস্ট মাঠে থেকে খেলাটা এনজয় করে এবং তারা তাদের কাজটা যেন ঠিকমতো করে। এদিকে মঙ্গলবার বোর্ড পরিচালক খালেদ মাসুদ পাইলটের সঙ্গে সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনায় উদ্বেগ জানিয়েছে কোয়াব। নীলা মজুমদার, এনটিভি নিউজ,
ঢাকা। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।